শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর শুল্কায়ন শুরু, স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, কর্মচাঞ্চল্য ফিরছে বেনাপোল হিলিতে। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর চেকপোস্টে নেই করোনা পরীক্ষার ব্যবস্থা, অবাধে পার হচ্ছেন দুদেশের যাত্রীরা, সংক্রমণ বাড়ার শঙ্কা। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ফেনী সীমান্ত হয়ে আসছে মাদক, ছড়িয়ে পড়ছে সারা দেশে, মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। ওপেন জেল স্বাবলম্বী করবে কারাবন্দীদের, প্রশিক্ষণ নিয়ে কাজ করতে পারবে উৎপাদনমুখী কারখানায়, দেয়া হবে অভিজ্ঞতার সনদ। নরসিংদীতে নারী নির্যাতন মামলার বাদীর থেকে ঘুষ নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, বিদেশ পালিয়েছে আসামি, ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। যুদ্ধবিরতির চাপের মধ্যেই উত্তর গাজায় হামলার প্রস্তুতি ইসরায়েলের, দিন দিন প্রকট হচ্ছে খাদ্য সংকট, ক্ষুধা অপুষ্টিতে হাজারো শিশু। এবং ক্লাব বিশ্বকাপ ফুটবলে মেসির মায়ামি 4-0 গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে পিএসজি, ফ্লামেঙ্গোকে হারিয়ে শেষ 8-এ বায়ার্ন। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। দিনভর নানা নাটকীয়তার পর অবশেষে শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার বলেন, সরকারের কমিটি গঠন ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছেন তারা। সাদ আহমেদের রিপোর্ট। ব্যবসা বাণিজ্যের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা দেশব্যাপী শাটডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার। রোববার রাতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। রাজস্ব বোর্ডের সংস্কার রোধ ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। এর আগে 10 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, এনবিআর ইস্যুতে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে বিকেলে এনবিআরের সেবাকে অত্যাবশ্যকীয় ঘোষণা দিয়ে বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। কর্মস্থলে যোগ না দিলে জনগণের স্বার্থে অর্থনীতি সুরক্ষায় কঠোর হবে সরকার বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। এনবিআরের সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত 12 মের পর থেকে আন্দোলন করে আসছিলেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। এতে অচলাবস্থা তৈরি হয় সরকারের রাজস্ব আহরণের এই প্রতিষ্ঠানটিতে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। শাটডাউনের কর্মসূচি প্রত্যাহার করায় রোববার রাত থেকেই দেশের বন্দরগুলোতে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। রোববার রাতে শুল্কায়ন শুরু হয় চট্টগ্রাম বন্দরে। রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে এখানকার পরিস্থিতি। শুল্কায়ন বন্ধ থাকায় শুরু শনিবারে চট্টগ্রাম বন্দরে 3,500 কন্টেইনার রপ্তানি হয়নি। এদিকে সোমবার সকাল থেকে স্বাভাবিক হচ্ছে যশোরের বেনাপোল, দিনাজপুরের হিলি এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরের কার্যক্রম। সকাল থেকে স্মুথলিভাবে কাজ হচ্ছে এবং স্বাভাবিকভাবে বেনাপোল বন্দর থেকেও পণ্য ডেলিভারি হচ্ছে। এতে সরকার যে রাজস্ব ঘাটতি ছিল সে রাজস্বটা ঘাটতি পূরণ হবে এবং ব্যবসায়ীরা তাদের মালামাল বুঝে পাবে। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দর ইমিগ্রেশন চেকপোস্টে করোনা পরীক্ষা ছাড়াই চলছে পাসপোর্টধারী যাত্রী পারাপার। স্বাস্থ্য পরীক্ষার জন্য নেই কোনো মিনি হ্যান্ড থার্মাল স্ক্যানার ও মেডিকেল ক্যাম্প। বন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ মৌখিকভাবে স্বাস্থ্যবিধি কথা বলে ছেড়ে দিচ্ছে যাত্রীদের। রাশিদুজ্জামান বাবুর তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল আল মারুফ। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে করোনা ভাইরাস শনাক্তকরণ বা স্বাস্থ্য পরীক্ষার জন্য উন্নতমানের যন্ত্রপাতি, মেডিকেল টিম, মিনি হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে জ্বর মাপার যন্ত্রপাতি না থাকায় বিপাকে পড়েছে বাংলাদেশ ও ভারতের যাত্রীরা। মৌখিকভাবে সতর্ক থাকার কথা বলে ছেড়ে দেয়া হচ্ছে ভারতগামী যাত্রীদের। ভারত থেকে আসা যাত্রীরা জানান, ভারতে স্বাস্থ্য পরীক্ষা করা হলেও বাংলাবান্ধা স্থলবন্দরে করোনার কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। আমি ইন্ডিয়া থেকে আসলাম। ইন্ডিয়ায় আমাদের সব জায়গায় চেক হয়েছে করোনা রোগটার জন্য,
কিন্তু বাংলাদেশে তো কোথাও চেকিং হলো না। দুই পক্ষেই যাতে ওই পারে হোক বা এই পারে হোক ভালোভাবে যাতে করোনার চেক আপ গুলো করা হয়, যেহেতু আমরা একবার এটা ভুগে আসছে, তো দ্বিতীয়বার যাতে আমরা এই পর্যায়ে না পৌঁছে যাই তার জন্য প্রশাসনকে আমরা রিকোয়েস্ট করবো যাতে এইটা করাটা উচিত বা করলে ভালো হয়। যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে বলে জানায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। মাস্ক পরিধান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য আমরা উৎসাহ প্রদান করছি মৌখিকভাবে। আর এই সংক্রান্তে স্থায়ীভাবে স্বাস্থ্য বিভাগের সহায়তার জন্য মাননীয় সিভিল সার্জন মহোদয় পঞ্চগড় এবং RMO তেঁতুলিয়া মহোদয়ের সঙ্গে ফোনে আলাপ হয়েছে। ওনাদের একটা টিম এখানে দেবেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দ্রুতই বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হবে বলে জানায় সিভিল সার্জন। পোর্টে আমাদের একটা মেডিকেল টিম সার্বক্ষণিক থাকবে। আমাদের পোর্টের যে ইমিগ্রেশন অফিসার ওনার সাথে আমার কথা হয়েছে এবং হয়তোবা আমরা 2 থেকে 3 দিনের মধ্যে ওখানে আমাদের মেডিকেল টিম আমাদের নিয়মিতভাবে বসবে। করোনার সংক্রমণ ঠেকাতে স্থলবন্দর হয়ে পারাপার হওয়া যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় কঠোর উদ্যোগ নেওয়ার দাবি সচেতন মহলের। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি ফাঁকি দিয়ে ফেনী সীমান্ত হয়ে দেশে ছড়িয়ে পড়ছে মাদকের ভয়াবহ স্রোত। রাজধানী সহ বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে ফেন্সিডিল, হুইস্কি, গাঁজা, বিয়ার ও ইয়াবা। স্থানীয়দের অভিযোগ, ছোটখাটো বাহক ধরা পড়লেও রয়ে যাচ্ছে মূল চক্রের হোতারা। বিজিবির দাবি, গত 1 বছরে প্রায় 6 কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে আর বাড়ানো হয়েছে সীমান্তে নজরদারি। সহকর্মী তোফায়েল আহমেদ নীলয়ের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। ফেনীর ছাগলনাইয়া সীমান্তে গভীর রাতে মাদক চোরাচালানের দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। ফজর আজানের সময় ভারত থেকে বস্তায় করে মাদক আনতে দেখা যায় চোরাকারবারীদের। খবর পেয়ে বিজিবি তৎপর হয়ে ঝোপের আড়াল থেকে অভিযান পরিচালনা করে। ধাওয়া খেয়ে মাদক ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। প্রতিনিয়ত এমন অভিযান চালিয়ে সীমান্তে মাদক ঠেকাতে নিরন্তর কাজ করছে বিজিবি। নানান প্রতিকূলতার মধ্যে দিয়েও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তারা পাহারা দিচ্ছে সীমান্ত। আমরা অত্যন্ত চেষ্টা করি যাতে কোনো প্রকার মাদক, কোনো চোরাচালানি যাতে ফেনীর সীমান্ত দিয়ে না হয়। আমরা যে টহল যে বার করি, এই জনবল আছে তাদের সেন্ট্রির জনবল অনেক বেশি, যার জন্য আমরা অনেক সময় অনেক মাদক আমরা ধরতে পারি, ব্যর্থ হই। ফেনী সীমান্তে সম্প্রতি বেড়েছে চোরাচালান ও মাদক পাচারের প্রবণতা। তবে বিজেপির কড়া নজরদারিতে নিয়মিত ধরা পড়ছে বিপুল পরিমাণ মাদক। স্থানীয়দের অভিযোগ, ক্যারিয়ার আটক হলেও মূল হোতারা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তারা অনেক দক্ষতার সাথে কাজ করি চোরাচালানিকে আটক করতে, মালামাল আটক করতে সক্ষম হয়। মাদক বলেন বা বিভিন্ন আইটেম যেটাই নামে না কেন, ওনাদের টহল বৃদ্ধি করার কারণে মোটামুটি এখন নাই। মাদক ও চোরাচালান রোধে চলমান অভিযান, গোয়েন্দা তৎপরতা, অভিযানী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি মাদক বিরোধী কঠোর নীতি বজায় রেখেছে বিজিবি। জনসাধারণকে সাথে নিয়ে সীমান্ত এলাকায় কোনোভাবেই যেন মাদক প্রবেশ করতে না পারে সেটা বিষয়ে সর্বদা সোচ্চার আছে। বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধীনে রয়েছে 102.9 কিলোমিটার সীমান্ত। এর মধ্যে 95 কিলোমিটার স্থল সীমা ও 8 কিলোমিটার জল সীমা রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। কারাগার মানেই অন্ধকার কুঠুরিতে অলস বসে থাকা নয়। এবার বন্দি জীবনকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করে বন্দির পরিবারকে স্বাবলম্বী করতে উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য চালু করা হবে ওপেন জেল, যেখানে যে কোনো বন্দি চাইলে প্রশিক্ষণ নিয়ে উৎপাদনমুখী কারখানায় কাজ করতে পারবেন। এজন্য বন্দীদের দেয়া হবে প্রশিক্ষণ সনদ। সাবরিনা মজুমদারের রিপোর্ট। কারাগারকে প্রকৃত সংশোধনাগার হিসেবে প্রতিষ্ঠা করতে উদ্যোগ নিয়েছে সরকার। শুধু নামে নয়, এবার এর সঠিক বাস্তবায়নে মনোযোগ দিয়ে বাংলাদেশ জেল নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাবনাও দেয়া হয়েছে, যার কার্যক্রম চলমান রয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে ওপেন জেল কার্যক্রম চালু করছে সরকার। দেশের 70টি কারাগারে বর্তমানে আটক প্রায় 74,000 বন্দীর মধ্যে 20,000 বন্দীকে কাজে লাগাতে সরকার বদ্ধপরিকর বলে জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। প্রাথমিকভাবে 10,000 বন্দীকে নিয়ে ওপেন জেল কার্যক্রম শুরু করা হবে। একটি ইকোনমিক জোনে ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিচালনার মাধ্যমে উৎপাদনমুখী কাজ করবে বন্দীরা। ইন্ডাস্ট্রিয়াল পার্ক
এরকম টাইপের একটা উৎপাদনমুখী একটা কারাগার স্থাপন করার প্রস্তাবনা আমরা দিয়েছি, যেখানে হয়তোবা 8 থেকে 10টা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্রাথমিক পর্যায়ে থাকতে পারে, যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলো মেবি বেসরকারি ব্যবস্থাপনা স্থাপিত হতে পারে, সক্ষম বন্দিরা এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলোতে কাজ করতে পারে। প্রাথমিক পর্যায়ে আমরা টার্গেট করছি 10,000 বন্দীকে আমরা যদি এরকম একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে পারি, হয়তো বা ধাপে ধাপে যখন এটা সাকসেসফুল হবে, হয়তো পরবর্তীতে আমরা আরও বৃহৎ আকারে পরিকল্পনা করতে পারি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়নে অতি দ্রুত সংস্থা দুটোর সাথে চুক্তি করবে সরকার, যেখানে বন্দির সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে কারা প্রশাসন বলেও জানান কারা মহাপরিদর্শক। আমরা হয়তো অতি শীঘ্রই বিডা, বেজা এবং সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয়ে আছেন তাদের সাথে বসবো, আলোচনার মাধ্যমে। এটা আসলে অ্যাবসলিউটলি একটা কনসেপচুয়াল বিষয়, যেটা হচ্ছে নীতিগতভাবে এগ্রিড, তারা কাজ করবেন, তাদের হয়তো কমিউনিকেশনও ফ্রি থাকবে, বা তাদের কনফাইনমেন্টটা ইনশিওর হবে। বাকি পদ্ধতিগুলো হয়তো আমরা কিছুটা ইজি রাখবো, যাতে তারা কাজের পরিবেশ পান। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বন্দীরা কারা অভ্যন্তরে স্থাপিত কারখানায় কাজ করবেন। কাজের স্বীকৃতি স্বরূপ দেয়া হবে প্রশিক্ষণ সনদ। কাজ নির্ভর উনি সম্মানই পাবেন, উনি যতটুকু কাটবেন তার উপর একটা সম্মানই পাবেন। আমরা যাদের উদ্যোক্তা যাদের ব্যবহার করব তাদের সাথে আমাদের কথাবার্তা চলছে, বিভিন্ন যে সমস্ত কাজে ওনারা নিয়োজিত হবেন ওই ট্রেনিংগুলো আমরা ওখানেই করব। এবং যেটা হবে আরও ইন্টারেস্টিংলি, এই ট্রেনিংটা করার পরে ওনাদের একটা সার্টিফিকেশন রেসপেক্টিভ কারিগরি হোক, বিজেএমই হোক, যারা রেসপেক্টিভ অর্গানাইজেশনগুলো থেকে সার্টিফিকেশনের ব্যবস্থা থাকবে। সো পরবর্তীতে ইভেন যদি উনি বাইরে চলে আসেন, ওই জামিন অথবা মুক্তি পেয়ে যান জেলখানা থেকে, পরবর্তীতে ওই সার্টিফিকেশনটা ব্যবহার করে ওনারা কিন্তু বাইরেও কাজ করতে পারবেন। এর মাধ্যমে স্বাবলম্বী হবেন বন্দীরা, সেই সাথে আর্থিকভাবে লাভবান হবেন বন্দীর পরিবারও। শাস্তি শেষে বন্দীদের বিকল্প কর্মসংস্থান ও দক্ষতা অর্জনে কারা কর্তৃপক্ষের এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন কারা কর্তৃপক্ষ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কওমি মাদ্রাসার 7তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন এক ছাত্রী। মুমূর্ষু অবস্থায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিকল্পিতভাবে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এইচ হিমেলের রিপোর্ট। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে জামিয়া মাদানিয়া হাদিউল উম্মাহ মাদ্রাসায় 10 মাস আগে ভর্তি হয় ফারিয়া আক্তার মিম। 7ম শ্রেণীর শিক্ষার্থী মিম রোববার বিকেলে মাদ্রাসার 7তলা ভবনের ছাদ থেকে পড়ার ঘটনা ঘটে। তবে স্বজনরা জানান, আত্মহত্যা করার কোনো কারণ দেখছেন না তারা। এটা পরিকল্পিত কোনো ঘটনা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্বজনরা। আজকে গেছি 4টা বাজে, গিয়া শুনি ওই নাকি পড়ে গেছে ছাদের থেকে। তারা বলতেছে মানে হেরা ফোনও দেয় নাই। আমি ওর নাস্তা দিয়েতে গেছি, পরে শুনছি। আমাদের ভিকটিম তো আপনার 7তলাতে যদি পড়েও ধরলাম, তার কথায় যে 7তলাতে পড়ছে, তারা কেউ দেখে নাই, কেউ দেখেনি 7তলাতে পড়ছে। আবার পড়ছে তো সাথে সাথে আমাদের গার্জিয়ানকে জানানো হয়নি। ছাদে 8 ফুট রেলিং থাকা সত্ত্বেও কিভাবে ছাদ থেকে পড়ে গেল এমন প্রশ্নে মাদ্রাসার পরিচালক আব্দুল কুদ্দুস জানান, দুর্ঘটনার সময় তিনি ছিলেন না। তবে মিমের মন খারাপের কথা মাদ্রাসার শিক্ষিকার কাছ থেকে জানতে পারেন তিনি, কিন্তু কি কারণে মিমের মন খারাপ ছিল তা জানতে পারেননি। ঠিক 5:10 আমার ফোন দিছে ম্যাডাম, ফোন দিয়ে বলছে যে একটা ছাত্রী ইয়েতে পড়ে গেছে, ছাদেতে পড়ে গেছে। ম্যাডাম ফোন দিয়ে বললো, পরে আমি দৌড়ে আসছি, আইসা নিচে আইসা দিয়ে যারা দৌড়াদৌড়ি করছে, এখান থেকে আমি আবার এখানে চলে আসি। পরে মুমূর্ষু শিক্ষার্থীকে নিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যান আব্দুল কুদ্দুস। সেখানে আইসিইউ সিট খালি না থাকায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, মাথায় ও বুকে গুরুতর আঘাত পেয়েছেন মিম। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখে প্রকৃত ঘটনা বোঝা যাবে বলেও জানান চিকিৎসক। ইভ্যালুয়েশন আমাদের এখনো শেষ হয়নি। প্রাথমিকভাবে আমরা ম্যানেজমেন্ট করেছি, পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশন লাইফ সেভ করার চেষ্টা করেছি, ওনাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে, ব্লাড প্রেশার ম্যানেজ করা, কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে, দেখা যাক। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। রাজধানী ঢাকায় আজ আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা, সেই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, আর দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে,
আজ সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 33.7 ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার আজ আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিতে পারে প্রসিকিউশন। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে 2 তদন্ত প্রতিবেদন দাখিল হলে শুনানি হবে। গত 24 জুন তদন্ত সংস্থার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, আবু সাইদ হত্যাকাণ্ডে মোট 30 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এর আগে গত 15 জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় আগামী 14 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ধর্ষণ, খুন ও নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় অনুষ্ঠিত হচ্ছে মানববন্ধন। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, কি কি দাবি নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে আমাদের জানাবেন। বুবলি, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার যেটি পিটিআই সড়ক, এখানে বিভিন্ন নাগরিক সংগঠন এবং এনজিওদের প্রতিনিধিদের সমন্বয়ে এখানে 10টি সংগঠন মূলত কুমিল্লার মুরাদনগরের যে ট্র্যাজেডি, একই সাথে যে বিভিন্ন হত্যা, খুন, ধর্ষণ, সারা দেশব্যাপী যেসব ঘটনা ঘটে চলেছে তারই প্রতিবাদ জানিয়ে এখানে সেই সব নাগরিক নেতৃবৃন্দ এবং এনজিও প্রতিনিধিরা তারা কিন্তু এই প্রতিবাদী যে মানববন্ধন এবং গণপ্রতিবাদ কর্মসূচি পালন করছে। এখানে সেই সব নেতৃবৃন্দরা কিন্তু এখানে সোচ্চারভাবে তারা একই কথা উচ্চারণ করছে যে হত্যা, খুন, ধর্ষণ এগুলোকে যে কোনো মূল্যে রোধ করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আর কুমিল্লার মুরাদনগরে যে নারী ধর্ষণের ঘটনাটি ঘটেছে এইটার অবিলম্বে দ্রুত বিচার করে দোষীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তারা আছিয়ার ঘটনার মাগুরায় যে শিশু আছিয়ার ঘটনার যে বিচার কার্যক্রম চলেছে ঠিক তেমনি ভাবে দ্রুত কার্যক্রমটি পরিচালনা করার জন্য অনুরোধ জানিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সেই সব নাগরিক নেতৃবৃন্দ এবং এনজিও নেতৃবৃন্দরা সেই সব প্রতিবাদে এখানে মিলিত হয়েছে। আমরা একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি যে আজকে আপনাদের যে কর্মসূচি, এই কর্মসূচির মূল বার্তা কি? আমাদের মূল বার্তা হচ্ছে এই মানববন্ধন এবং প্রতিবাদ সভা থেকে আমরা সারা দেশবাসীকে জানাতে চাই এবং এই হত্যা, খুন, নির্যাতন, গুম এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং এখান থেকে মেসেজ দিতে চাই আইন শৃঙ্খলা বাহিনীকে, যারা আমাদের দেশটাকে রক্ষা করবে, আমাদের মা বোনকে রক্ষা করবে, তারা যেন সক্রিয় হয় এবং তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে। সেই সঙ্গে এই ঘটনার সাথে জড়িত, মুরাদনগরের ঘটনার সাথে জড়িত যেসব অপরাধীরা, যেসব নরপিশাচরা, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। আপনারা যে কর্মসূচি পালন করছেন এরপরে কি আসলে আপনাদের আর কোনো কর্মসূচি থাকছে কিনা? এরপরে আমরা চাই যে যদি এর কোনো প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয়, প্রশাসন যদি কোনো ব্যবস্থা না গ্রহণ করে, তাহলে আমরা আমাদের এই কর্মসূচি আমরা অব্যাহত রাখবো। আমরা আরো মানববন্ধন বা যদি ডিসি বরাবর বা প্রশাসন বরাবর আমাদের লিখিত কোনো ডকুমেন্ট দেওয়া লাগে সেটাও আমরা দিতে রাজি, কিন্তু আমরা চাই যে অবশ্যই যেন দোষীরা তাদের শাস্তি যেন তারা পায় এবং এর ব্যবস্থা যেন গ্রহণ করা হয়। হ্যাঁ, আমরা যেমনটি শুনছিলাম বুবলি যে এই কর্মসূচি থেকে বলা হচ্ছে যদি মুরাদনগরের ঘটনা সহ সার্বিক ঘটনায় যদি দ্রুত বিচারের আওতায় নিয়ে না আসা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা হয়, তাহলে তারা এই কর্মসূচির ধারাবাহিকতা রাখবে এবং আরো বৃহত্তম কর্মসূচির দিকে যাবে। এই ছিল এই যে গণপ্রতিবাদ এবং মানববন্ধন কর্মসূচি তার সর্বশেষ। বুবলি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী সুমনের সাথে।
নরসিংদীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার বাদীর কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের এসআই এসএম সেলিমের বিরুদ্ধে। দেশ টিভির কাছে বাদী ও সেলিমের টাকা লেনদেনের একটি অডিও এসেছে। এমনকি তদন্তে গাফিলতির সুযোগে দেশ ছেড়ে বিদেশ চলে গেছে আসামি। এই ঘটনায় বিচার চেয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছে ভুক্তভোগী। আকরাম হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। মামলার বিবরণ থেকে জানা যায় 11 মে রাত 8টায় নরসিংদী ল কলেজের শিক্ষার্থী টিউশনি শেষে বাড়িতে আসলে তার নিজ ঘরে তাকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী মামাতো ভাই খোরশেদ। এ সময় ভুক্তভোগীর চিৎকারে লোকজন চলে আসলে খোরশেদ পালিয়ে যায়। এ ঘটনায় 13 মে ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে খোরশেদ আলমকে আসামি করে মামলা দায়ের করেন। আদালত নরসিংদী গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের ইনচার্জ মোহাম্মদ এরশাদুল্লাহকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। পরে ডিবি পুলিশের এএসআই এসএম সেলিম ভুক্তভোগীর সাথে মামলার তদন্তের জন্য যোগাযোগ করেন। এ সময় ভুক্তভোগীর কাছে মামলার তদন্তের জন্য 1 লাখ টাকা দাবি করেন তিনি। আমার কোনো শেয়ার নেই, তারপর আপনার কিছু এখন আপনারা যদি আবার বলেন আমার দিব সমস্যা নেই, আমার ওই টাকাকে আমি বড় করবো, আমি আমার অফিসারের দিচ্ছি, এই টাকাটা আমার পকেট থেকে দেওয়া লাগবে, পকেট থেকে দিব। 1 লক্ষ টাকা চাইছিলাম, দিতে পারছেন, সেটাই সঠিক, খুব বলা হবে। তোমার মানুষ উপকার করলে মানুষ ভালো না, ঠিক আছে? উপকার করছে না, ক্ষতি করছে না। আজকে আপনার বোনের সাথে হইতো তাহলে এরকম করতে। আমি ভুক্তভোগী কয়েক ধাপে সেলিমকে 19,000 টাকা দেয়, কিন্তু সেলিম আসামি পক্ষের কাছ থেকেও টাকা খেয়ে ধর্ষণ চেষ্টার ধারা কেটে দেয়। এমনকি মেডিকেল রিপোর্ট না পাওয়ার অজুহাতে তদন্ত প্রতিবেদন জমাও দেয়নি সে, যার ফলে শুনানি পিছিয়ে যায় 3 মাস। আর এই সুযোগে আসামি খোরশেদ 23 জুন সৌদি আরবে পালিয়ে যায়। এ ঘটনায় বিচার চেয়ে জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান বরাবর অভিযোগ দিয়েছে ভুক্তভোগী। ফার্স্ট কিন্তু আমি মাদবুদি থানায় গেছি, ওরা কিন্তু আমার মামলা নিতে চাইছে না নেওয়ার কারণে আমি কোর্টে মামলা করি। কোর্টে মামলা করার পরে যে ম্যাজিস্ট্রেট তদন্ত দিছে এরশাদুল্লাহ, উনি ডিবির মাধ্যমে তদন্ত দিছে, আবার ওনার কর্মকর্তা দিয়ে। তো এসএম সেলিম উনি আমার কাছে মানে যে তদন্ত দিছে ওই তদন্তটা সঠিক না, এমনকি সে আমার কাছে 1 লক্ষ টাকা দাবি করছে যেন আমি ওই টাকা দিলে যে ধারা আছে ওই ধারা দিবে। এসএম সেলিমের কারণে আমি সঠিক বিচার পাইনি এবং সে আমার কাছে টাকা নিছে, এরকম বলছে সে টাকা দিবে করে এখন শেষ পর্যন্ত সে কি করছে, আমার নাম্বারটা ব্লক করে রাখছে। পুলিশের গাফিলতির কারণেই আসামি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে বলে জানান আইনজীবী। অভিযোগ মতো যদি সত্য হয় তাহলে দেখা যাচ্ছে পুলিশ সম্পূর্ণটাই অনৈতিকভাবে তার তদন্ত প্রতিবেদনে গুরুত্বপূর্ণ ধারাবাদ দিয়ে দিছে। এদিকে মুঠোফোনে টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন এএসআই সেলিম। ওনার সাথে আমার কোনো টাকা পয়সা কোনো লেনদেন হয়নি, ওনার কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিয়ে নেব। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় জেলা গোয়েন্দা পুলিশ। এএসআই সেলিম সাহেব কি করছেন না করছেন এ বিষয়ে আমার কোনো নলেজ নেই, কিছু নেই, জানি না। ডিবি তদন্তকালীন ডিবির একজন অফিসারের বিরুদ্ধে অভিযোগ আসছে, সে ঘুষ গ্রহণ করেছে বাদীর নিকট থেকে। তো সেই সংক্রান্ত একটা অভিযোগ যেই বাদী আমাদের এসপি স্যার বরাবর দিয়েছেন, সেটা তদন্তের জন্য এসপি স্যার একজন অফিসারকে ট্যাগ করে দিয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি ভুক্তভোগীর স্বজনদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। কাজ শেষ হওয়ার 5 বছরেও উদ্বোধন হয়নি জামালপুরে এলজিইডির ভবন। প্রভাতী প্রকল্পের দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জেলায় মোট 8টি ভবন বরাদ্দ হয়েছে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনের সুবিধা পাচ্ছে না ব্যবসায়ীরা। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে দোকানগুলো বরাদ্দ দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় এলজিইডি। রিয়াদ হাসান হৃদয়ের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রভাতী প্রকল্পের অর্থায়নে এলজিডি জামালপুরে 8টি ভবন করেছে। তার মধ্যে 3টির কাজ শেষ হয়েছে 5 বছর আগে, 2টির কাজ শেষ হয়েছে 4 বছর আগে, বাকি 3টির কাজ চলমান রয়েছে। 2019-20 অর্থ বছরে 5 কোটি 81 লাখ টাকা বরাদ্দে দেওয়ানগঞ্জের কাঠারবিল বাজার, বক্সিগঞ্জের নৈমিয়ার বাজার ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ পুরাতন বাজারে 1টি করে ভবন নির্মাণ করা হয়। তবে 5 বছরেও দোকান বরাদ্দ দেওয়া হয়নি।
সদর ইউনিয়নের শাহবাজপুর বাজার ও ইসলামপুর উপজেলার ধর্মকুড়া বাজারে 2020-21 অর্থ বছরে 5 কোটি 63 লক্ষ টাকায় দুটি ভবন নির্মাণ করা হয়। শাহবাজপুরের বাজারটি 2023 সালে উদ্বোধন করা হলেও এখনো দোকান বরাদ্দ দেওয়া হয়নি। তবে যে যার মতো দখল করে চালাচ্ছেন ব্যবসা বাণিজ্য। অপরদিকে 5 বছরেও শেষ হয়নি সদর উপজেলার নান্দিনা বাজার ও মাদারগঞ্জ উপজেলার বালিঝুরি বাজারের ভবনের নির্মাণ কাজ। নতুন করে 2 কোটি 97 লক্ষ টাকা ব্যয়ে আবারও বরাদ্দ দেওয়া হয়েছে মাদারগঞ্জ উপজেলার শামগঞ্জ কালীবাড়ি বাজারে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে ভবনগুলো বরাদ্দ দেওয়ার দাবি ব্যবসায়ীদের। কি বরাদ্দ দিব, এটা কাজই তো ঠিক মতো হয় না। এই যে ভবনের মাঝখানে কি করে তুইছে পানি বইরা সমান ভিজা জায়গা আমগরে কিভাবে দিব নিব কোন পজিশনে করব এটা তারাও বলে নাই, এখন সরকারেও তো বলে নাই। আমরা যাদের মতন ব্যবসা করতেছি, যাদের মতন ব্যবসা কোনো মতন করতেছি, বাজারকে হস্তক্ষেপ করা হয় নাই। এদিকে স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে দোকানগুলো বরাদ্দ দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় এলজিডি। আমি খুব দ্রুত ব্যবস্থা নেব এবং ব্যবসায়ীদেরকে প্রতি সপ্তাহে বেশি দোকানে ওঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে আমরা ভবন দোকান সমূহ বরাদ্দ এবং ভবনের রক্ষণাবেক্ষণের যোগাযোগ করে পরবর্তীতে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মোট ব্যয় ধরা হয় 21 কোটি 76 লক্ষ টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।